বিয়ের আসরে নিজের বউয়ের জায়গা একটা পতিতাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল আর্সের। ইম্পসিবল, এই মেয়ে একটা পতিতা, আমি কিছুতেই একে বিয়ে করতে পারবো না বলেই গলা থেকে ফুলের মালা খুলে ফেলে দিল আর্স। আর্সের মুখে পতিতা কথাটা শুনে চমকে গেল বিয়ে বাড়ির সবাই, সেই সাথে বিয়ের কনে মৌ। কিছুক্ষণ বাদেই যার সাথে তার জীবন বেঁধে দেওয়া হবে সে তাকে পতিতা বলে ডাকছে। আর্সের রিয়াকশন ছিল খুবই ভয়ঙ্কর। মৌয়ের মা বাবা অবাক হয়ে যায়, তাদের হবু জামাই তাদের মেয়েকে পতিতা বলে ডাকছে। আর্সের মা বাবা আর্সকে থামার জন্য বিভিন্নভাবে চোখ রাঙানি দিচ্ছে। ছেলের হাত চেপে ধরে সাইডে নিয়ে গিয়ে আর্সের বাবা বলেন, আমাদের মান সম্মান কি সব শেষ করে দিবে তুমি? তোমার বিয়ে করার ইচ্ছা ছিল না সেটা আগে বললেই পারতে। এইভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছো কেন? এই অধিকার তোমার নেই আর্স। আর্স নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে, বাবা আমার তো বিয়ে করতে আপত্তি ছিল না, তাই বলে জেনে শুনে আমি একটা পতিতাকে বিয়ে করব ভাবলে কিভাবে এটা? এই মেয়ে একটা পতিতা বাবা, আমি নিজে দেখেছি এই মেয়েকে এসব কাজ করতে। তুমি কিভাবে দেখলে? তার মানে তুমিও? না বাবা, তুমি যেটা ভাবছ সেটা ঠিক নয়, আমি অন্যভাবে চিনি। বিয়ে বাড়িতে কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। খান বাড়ির মেয়ে তাহলে এইগুলা করে? মেয়েটাকে তো দেখে বেশ ভদ্রই মনে হয়, তলে তলে এইগুলা করে বেড়ায়। ছি, মেয়েটাকে ভালো ভাবতাম, সব সময় মাথা নিচু করে চলাফেরা করে আর তলে তলে এইসব করে। আর্স আর আর্সের বাবার কাছে মৌয়ের ফ্যামিলির সবাই চারদিক থেকে ঘিরে ধরে। আর্সের কাছে অনুনয় বিনয় করে বলে, জামাই বাবা এগুলা কি বলছো? আমাদের মেয়ে এমন নয়, তোমার কোথাও ভুল হচ্ছে। আর্স সমস্ত বরযাত্রী কন্যাযাত্রীর সামনে চিল্লায় বলতে থাকে, আপনারা কতটুকু জানেন আপনাদের মেয়ে সম্পর্কে? আপনাদের মেয়ে একটা চরিত্রহীন পতিতার ব্যবসা করে, ছেলেদের সাথে রাত্রি যাপন করে বেড়ায়, আমি নিজে তার সাক্ষী। আর্সকে তার বাবা একটা চড় মেরে বলে, এনাফ হয়েছে আর নয়, সব কিছুর লিমিট আছে। কোথায় কাকে দেখেছ না দেখেছ তার জন্য মৌকে দোষ দিচ্ছ? আমি যা সত্যি তাই বলছি। এই যে মিস মৌ ভুলে গিয়েছেন আমাকে আপনি, তাই না? 7 দিন আগে আমার বন্ধুদের সাথে কন্ট্যাক্টে গেছিলেন আর আমি নিজে আপনাকে বোঝালাম এসব রাস্তা থেকে সরে আসতে, কি মনে নেই আপনার? মৌ আর্সের কলার চেপে ধরে বলে, এনাফ ইজ এনাফ মিয়ার্স। আপনার যদি আমাকে পছন্দই না হবে তাহলে বিয়ে করতেন না। কেন আমাকে সমাজের চোখে ছোট করছেন? আমার চরিত্রে কেন দাগ লাগাচ্ছেন? কি করেছি আমি আপনার? আর্স বিরক্তি নিয়ে বলে, একদম নাটক করবেন না। কি করেছেন মানে? সব ভুলে গিয়েছেন? এই আপনি 7 দিন আগে আমার বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন এক রাতের জন্য। আমাকে আমার বন্ধু মিথ্যা বলে তার বাসায় নিয়ে গেছিল ওই খারাপ কাজগুলো করতে। কিন্তু আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম, এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত খারাপ কাজ করতে পারে। আমি নিজে আপনাকে বুঝিয়েছিলাম যেন আর এগুলো না করেন, কিন্তু আপনি আমাকে কি বলেছিলেন? আপনাকে বাধ্য করা হয়েছে এগুলো করতে। আপনি আসলে এ ধরনের মেয়ে না, ব্লা ব্লা ব্লা। আর সেই আপনি কিনা আমারই বউ হতে চান? শুনুন সবাই কান খুলে শুনুন, আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আর্সের বাবা আর্সকে আড়ালে নিয়ে বলে, এই মেয়েকে বিয়ে না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাড়ি আর জায়গা জমির যে ঝামেলাটা চলছে তা মেয়ের বাবাই সমাধান করে দিবেন, না হলে আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে।
মেয়েটা ভালো হোক আর খারাপ সেটা যাচাই করার সময় এখন নেই, চুপচাপ বিয়ের পিঁড়িতে বসে যাও বলছি। চারদিকে বিভিন্ন কানাঘোষা চলছে। মুহূর্তের মাঝে ছড়িয়ে গেল আরমান সাহেবের মেয়ে পতিতালয়ে যায়। এইদিকে আরসের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে টুপটাপ করে। শেষে কিনা এমন একটা মেয়েকে তাকে বিয়ে করতে হবে। কোনো উপায় না পেয়ে বাবার সম্মান রক্ষার্থে বিয়ে করতে কবুল বলে নিল আরস। বাবার বাড়ি থেকে আসার সময় বাবার গলা জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে মৌ। তার এই কান্নার কারণ অন্য কিছু। কারণ মৌ আজ তার জীবনের সবথেকে বড় অপমানটা হয়েছে। বিয়ে নিয়ে মৌয়ের মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের আগেই তার হবু বর তাকে যে অপবাদ দিল সেটা ভোলার মতো নয়। মেয়েকে বিদায় দেওয়ার সময় আরমান সাহেব ফাঁকায় ডেকে নিয়ে বলেন, মা আমি তোকে বিশ্বাস করি, তবুও বল কখনো কারো প্ররোচনায় এমন কিছু করিসনি তো? আমি তোর বাবা, আমাকে খুলে বল মা। আমি তো তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। আরস যা বলল তা কি সত্যি? মৌ কানে হাত দিয়ে বলে, বাবা প্লিজ আর বলো না, আমি এটা সহ্য করতে পারছি না। উনি কেন এমন জঘন্য কথা বললেন? কি কারণে বললেন? তোমার মেয়ে এমন হতে পারে না বাবা। এরই মাঝে আরসে সে আরমান সাহেবকে একটা ছবি দেখান, যা দেখে চমকে যান আরমান সাহেব। আরস আরমান সাহেবকে দেখান, এই দেখুন আমার বন্ধু ছবি পাঠিয়েছে। খুব বাজে আর ঘনিষ্ঠ অবস্থার একটা ছবি, যা দেখে আরমান সাহেবের বুকে ব্যথা শুরু হয়। মৌ ছবিতে নিজেকে দেখে চমকে যায়। এটা কিভাবে হতে পারে? এটা তো সত্যি সে, একটা ছেলের সাথে। ছেলেটা আর কেউ নয়, আরসের বন্ধু। আরস আরমান সাহেবকে বলে, এবার আপনার মেয়েকে বলুন কে মিথ্যা বলছে। আমি না আপনার মেয়ে। আপনার মেয়েকে উত্তর দিতে বলুন। এই অবৈধ উপায়ে আপনার মেয়ে টাকা ইনকাম করে কার জন্য? টাকার জন্য নাকি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য? মৌ কাঁদতে কাঁদতে বলে, এটা আমি হতে পারি না বাবা, আমি জানি না আমার ছবি কিভাবে গেল। আমি কিছু করিনি বাবা। আরস আরও রাগান্বিত হয়ে বলে, আপনি এভাবে মিথ্যা বলে কি প্রমাণিত করতে চাচ্ছেন? আরমান সাহেব নিজের মেয়ের গালে একটা থাপ্পড় মেরে বলে, এর চেয়ে তুই মরে যেতে পারিস না। তুই মরে গেলে আমি আরও খুশি হতাম। আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা লাগছে আমার। ছি, আর কোনো দিন আমাকে বাবা বলে ডাকবি না তুই। বলেই বুকের ব্যথায় মাটিতে বসে পড়লেন আরমান সাহেব। আরস আরমান সাহেবকে ধরে বলে, এতে আপনার কোনো দোষ নেই, যা করার আপনার মেয়ে করেছে। আরমান সাহেব আরসের হাত ধরে বলে, বাবা আমি হাত জোর করছি তোমার কাছে। আমার মান সম্মান এমনিতেও আর নেই। তুমি আমার মেয়েকে নিয়ে যাও, আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না। নিশ্চয় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এমন করেছে। আরস বলে, আমি চাইলেই এই ছবি সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার সম্মান নষ্ট হোক। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি এটা ঠিক, কিন্তু আমি কখনোই একে মেনে নিব না। মৌ অবাক হয়ে গেল, ছবিটা সত্যি ছিল, কোনো এডিট ছবি ছিল না। হুবহু মৌয়ের মতো আরেকটা মানুষ কিভাবে হতে পারে? কে ছিল ওই মেয়েটা? নাকি আরস বিয়ে করবে না বলে কোনো অজুহাত খুঁজছিল? আমাকে ফাঁসাবে বলে আর সেই ছবি নিজও বানিয়ে আনেনি তো? সবটাই ধোঁয়াশা মৌয়ের কাছে। আরসের পাশে বসে আছে মৌ, কারো মুখে কোনো কথা নেই। আরস গম্ভীর মুখে বসে আছে। তার বন্ধুরা এসে তার বউকে দেখলে কি ভাববে? শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো তাকে। আরস মৌয়ের দিকে তাকিয়ে বলে দিল, শুনুন, আমার এমনিতেও ইচ্ছা ছিল না আপনাকে বিয়ে করার। আমার প্রেমিকা আছে রুহি। আমি রুহিকে ভালোবাসি।
বাবা বলে ওর ফ্যামিলি কালচার ভালো না, তাই জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। তাও আমি সবটা মেনে নিতাম যদি আপনি কোনো ভালো মেয়ে হতেন। আমি রুহির সাথেই থাকব, আপনার সাথে না। ওকে, আমার জীবনে আপনার কোনো অধিকার নেই। মৌ কোনো প্রতিবাদ না করে কেঁদেই যাচ্ছে আর ওই ছবির কথা ভেবেই যাচ্ছে। আর্সদের বাড়িতে মৌকে নেওয়া হলে আর্সের বন্ধুরা বউ দেখতে এসে অবাক হয়ে যায়। আর্সকে বলে, কিরে ভাই, ভালোই বিয়ে করেছিস, বউও পাবি, মাঝে মাঝে আমরাও ফ্রিতে পাব, তোরও টাকা ইনকাম হবে। শেষে কিনা এই মেয়ে বিয়ে করলি। সেদিন তো কত জ্ঞান দিলই আমাদের, আর আজ নিজেই এই পতিতা বিয়ে করে আনলি। আর্স রাগে রুম থেকে বেরিয়ে গেল। একটা পতিতা মেয়ের সাথে নিজের বর যাকে তুলনা করে, তার মন মাইন্ড অনেক ভেঙে যাওয়ার কথা। বিয়ের আসরে যেটা ঘটে গেল সেটা নিয়ে খুবই চিন্তিত মৌ তার হাজবেন্ডের উপরে একটুও রাগ করল না, কারণ মৌয়ের হাজবেন্ড আর্সের রাগ হওয়াটাই স্বাভাবিক। কেননা আর্স যে ছবিগুলা দেখিয়েছে সেগুলাতে সত্যি মৌয়ের মতো একটা মেয়ে ছিল, আর আর্সের যে বন্ধুগুলা এসছিল ওই মেয়েটার ছবি ওই ছেলেগুলোর সাথেই ছিল। যেখানে অন্য কোনো মেয়ে হলে সুইসাইডের পথ বেছে নিত, সেখানে মৌ প্রতিজ্ঞা করল যে আসল সত্যিটা সে বের করে ছাড়বে। গায়ে ভারী ভারী গহনা পরে বড্ড অস্বস্তিতে আছে মৌ। আজ তার শ্বশুর বাড়িতে প্রথম দিন। আজ যে ঘটনা ঘটে গিয়েছে, শ্বশুর বাড়ির সবাই মৌয়ের দিকে কেমন চোখে তাকাচ্ছে। মৌ বেশ বুঝতে পারছে সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, তাই মৌ সিদ্ধান্ত নিল সবার এই ধারণা ভুল প্রমাণ করে দিবে। নিজের ঘরে একা একা বসে আছে মৌ, তার কাছে কেউ নেই। এইদিকে ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা। বাইরে অনেক জলঘোলা চলছে আজকের ব্যাপারটা নিয়ে, তাই নতুন বউয়ের খোঁজ আর কেউ নিচ্ছে না। আর্সের বাবাকে আত্মীয়রা সবাই ধরেছে টাকা আর ক্ষমতা পাওয়ার লোভে এমন একটা বাজে মেয়েকে সে বউ করে বাড়িতে এনেছে। আর্সের বাবাকে যে যা পারছে সে তাই বলে যাচ্ছে। এদিকে মৌয়ের চিন্তা হচ্ছে তার বাবাকে নিয়ে। শেষমেশ তার বাবাও তাকে ভুল বুঝল। আর্স বাড়িতে তার মা বাবার সাথে প্রচণ্ড রাগারাগি করছে। সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর্স ব্যাগ গুছিয়ে রওনাও হল। এমন সময় মৌ আর্সের সামনে গেলে আর্স বলে, এই পতিতা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আমি তোকে বউ বলে মানি না। আমি সহ্য করতে পারছি না তোকে। কেন আমার জীবনটা নষ্ট করলি? তুই এ বাড়িতেই থাক, আমি চলে যাচ্ছি। মৌ কোমরে শাড়ি পেঁচিয়ে বলে, কি ভেবেছেন কি? আপনার মানা আর না মানায় এখন আর কিছুই যায় আসে না। এটা কি সিনেমা পেয়েছেন নাকি যে বিয়ের পর বলছেন বিয়ে মানবেন না? আপনি মানলেও আমি আপনার বউ, আর না মানলেও। হিন্দি মুভি নাকি বাংলা মুভি কোনোটা দেখে এগুলা শিখেছেন? এসব ন্যাকা ন্যাকা সিনেমায় ডায়লগ বাস্তবে কাজে লাগে না। বিয়ে মানবেন না বললেই হয়ে গেল। শুনুন, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না। এমনিতে লোক সমাজে আমার মান সম্মান বলে কিছু রাখেননি। যেখানে চারদিকে মানুষ আমার বাবাকে বলতো মৌয়ের মতো মেয়ের বাবা হওয়া ভাগ্যর ব্যাপার, সেখানে আপনি আমাকে কলঙ্কিত করে চলে এসছেন। আর্স মৌয়ের কথা না শুনে হাঁটা দিল। এমন সময় মৌ আর্সের হাত ধরে টানতে টানতে রুমের ভেতরে নিয়ে রুমের দরজা লক করে দিল। বাড়ি ভর্তি আত্মীয় অবাক হয়ে গেল। সবাই বলাবলি করছে, এমন বউ আজ প্রথম দেখলাম। লজ্জার মাথা খেয়ে বরকে টেনে ঘরে নিয়ে গেল। মৌ কারো কথার পাত্তা না দিয়ে ঘরের দরজা লাগিয়ে বলে, আজ আমাদের ফুলশয্যা, আর আপনার ফুলশয্যা আমার সাথেই হবে।
আর হ্যাঁ, ন্যাকামি করে এটা বলার প্রয়োজন নেই যে আপনি সোফাতে ঘুমোবেন বা ফ্লোরে। আমার সাথে এই খাটেই ঘুমোবেন, সেটা না হলে গলায় দড়ি দিয়ে এই ফ্যানের সাথে ঝুলে সুইসাইড নোট লিখে রেখে দিব, বুঝলেন? কোনো সিনেমাটিক ডায়লগ দিবেন না। মিয়ার্স, আই লাভ ইউ। না মানে আগে ভালবাসতাম না। বাট এখন থেকে বাসি আর ভীষণ ভালোবাসার চেষ্টা করব। কারণ আপনি আমার স্বামী, তাই আমার আপনাকেই ভালোবাসা উচিত আর আপনার ও আমাকে ভালোবাসা উচিত। আন্ডারস্ট্যান্ড? আপনি ভাববেন না আমাকে ছেড়ে যেতে চাইলেই আমি যেতে দিব। কলেমা পড়ে বিয়ে পড়েছি, ছেড়ে দেওয়ার জন্য নয় মিস্টার। আর অবাক হয়ে গেল, কোথায় ভেবেছিল সে তার বউকে ধমকে রাখবে, উল্টা তার বউ তাকে ধমক দিয়ে দিল। আর্স ভেবেছিল মেয়েটা ভয়ে চুপসে যাবে, কিন্তু হলো পুরাটাই উল্টা। আর্সকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মৌ বলে, লিসেন, কি ভাবছেন আমি কেমন টাইপের মেয়ে? তাই তো, যেটা ভাবছেন ওটাই ঠিক। আমি ওই টাইপেরই মেয়ে। আমাকে বাংলা সিনেমার শাবানা ভাবার কোনো কারণ নেই। আর আমি ইনা মিনা টিনা মার্কা মেয়ে না। ভেবেছেন আমাকে দিনের পর দিন খোঁটা দিয়ে যাবেন আর খারাপ ব্যবহার করবেন, আমি সেটা মুখ বুজে সহ্য করব? কখনোই না। শুনুন, আপনি আমাকে ভুল বুঝেছেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি খুব পজিটিভ মাইন্ডের মেয়ে। এতে আপনাকে কোনো রূপ দোষ ত্রুটি দিব না আমি। আপনার জায়গা আমি থাকলেও এমনভাবেই রিয়্যাক্ট করতাম। কারণ আমি জেনে শুনে চাইতাম না যে আমার হবু বর পতিতালয়ে যায় আর তাকে আমি বিয়ে করি। আপনার যোগ্য স্ত্রী হয়ে আমি দেখাবো যে আমার সম্পর্কে আপনার যে ধারণা হয়েছে সেটা ভুল। আর্স ভাবতেই পারেনি এমন চমৎকার একটা মেয়ের সাথে তার বিয়ে হবে। মেয়েটি কথায় যেমন পটু, কোনো রক্তে মাংসে গড়া ছেলে তার প্রেমে না পড়ে পারবে না। আর্স জীবনে এমন সুন্দর মেয়ে কখনো দেখেনি। একটা মেয়ে কতটা পজিটিভ মাইন্ডের হতে পারে সেটা মৌকে না দেখলে বুঝতই না। আর্সের মুখে কোনো কথাই ছিল না মৌকে বলার মতো। তাছাড়া আর্স তো জীবনে এমন মেয়েই চেয়েছিল যে তার প্রেমের জালে জড়িয়ে রাখবে। তার কথা সারাক্ষণ শুনতে ইচ্ছা হবে। আর্স ভ্রু কুঁচকে মৌয়ের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে খুন করবেন নাকি? মৌ হেসে বলল, এসব খুনটুন করে বিধবা হতে চাই না আমি। আর্সের সামনেই মৌ তার শাড়ি খুলতে শুরু করল। এক্সকিউজ মি, আপনি কি করছেন এগুলা? শাড়ি খুলছি। এত ভারী শাড়ি আর গহনা জাস্ট নেওয়া যাচ্ছে না। তাই বলে আমার সামনেই? তাহলে কি রাস্তার ছেলেদের সামনে খুলব? আমি শাড়ি খুলব সেটা আপনার সামনেই। আর্স নিজের চোখ বন্ধ করে ফেলল। মৌ হালকা হাসতে হাসতে বলে, মিভদ্র লোক, আমি আগেই আপনার ব্যাপারে সব জেনে নিয়েছি। আপনার সামনে কিছু পরা না থাকলেও যে খারাপ নজর দিবেন না সেটা আমি জানি। শুধু একটু দুষ্টুমি করার জন্য এটা করা। ব্যাটা ভেবেছিল বাঘের পাট নিবে দিয়েছি তো ভেড়া বানিয়ে। এই জন্য বান্ধবীরা বলেছিল প্রথম রাতেই বিড়াল মেরে দিবি। দিয়েছি তো বিড়াল মেরে, এবার মিউ মিউ করে বেড়াও। আমাকে পতিতা বলা। দেখো নাকি কি করি। আর্স বেচারা একদমই মুখে কোনো বলি নেই। সে যে মৌকে কিছু বলবে তেমন কোনো রাস্তায় মৌ খোলা রাখেনি। আর্স চোখ খুলেই অবাক, ঘরের মাঝে তার নতুন বউ সাদা ধবধবে টি শার্ট আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। মৌ নিজের চুল হাত খোপা করতে করতে বলে, কি দেখছেন? দেখুন, আমি রাতে টি শার্ট ছাড়া ঘুমোতে পারি না। এটা নিশ্চয়ই আপনার টি শার্ট, আপনাকে জিজ্ঞেস না করেই পরে নিলাম। কাল আমাকে কয়েকটা টি শার্ট আর স্কার্ট কিনে দিবেন। আর আপনি কি এই শেরওয়ানি পরে ঘুমোবেন নাকি? যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আর্স ড্রয়ার থেকে একটা 3/4 আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল।
শাওয়ার ছেড়ে আর্স ভেবেই যাচ্ছে কি মায়াবী এই মেয়েটা। যে মেয়েটাকে সহ্যই করতে পারছিল না আর সেই মেয়েটা তার কথার জাদুতে আর্সের মন বদলে দিয়েছে। যে মেয়েটা এত মিষ্টি করে কথা বলে সেই মেয়েটা এত বাজে প্রফেশনে কিভাবে যেতে পারে? এই মেয়েটাকে তো যে কেউ ভালোবাসতে পারত। তাহলে মেয়েটা কেন এমন কাজ করল? মেয়েটার কথাগুলো এমন স্পষ্ট আর ক্লিয়ার, তাতে মনেই হয় না যে মেয়েটা অমন প্রফেশনের। এমন সময় কেউ একজন ঘরের দরজায় কড়া নাড়ল। মৌ গায়ে ওড়না পেঁচিয়ে দরজা খুলতেই আর্সের বন্ধুরা এসে হাজির। আর্সের বন্ধুরা মৌকে এমন পোশাকে দেখেই অবাক। শীষ বাজিয়ে বলে, কি পতিতা, বিয়ে করার কি প্রয়োজন ছিল? তোমাদের কি আবার সংসার লাগে নাকি? এমনিতেই তো সব পাও তোমরা। কারো বউ হওয়ার যোগ্যতা আছে নাকি তোমার? আর্সের মতো ভালো ছেলের কপালে এই জুটল। আজ আবার হবে নাকি আরেকবার ফুলটুসি? মৌ ঠাসস শব্দে আর্সের বন্ধুর গালে একটা থাপ্পড় মেরে দিল। আর্সের বন্ধুর গালে ঠাসস করে চড় মেরে দেওয়ার সাথে সাথে চমকে যায় আর্সের বন্ধু। আর্সের বন্ধু উল্টা মৌয়ের গালে চড় মারতে গেলে মৌ হাত ধরে ফেলে। আর্স ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মৌ ওর বন্ধুর হাত ধরে রেখেছে। আর্স বিষয়টা দেখে অবাক হয়ে যায়। আর্সকে দেখে আর্সের বন্ধু বলে, দেখ ভাই, তোর বউ। মৌ আর্সের বন্ধুর হাত ঝাড়ি মেরে বলে, উনি কি দেখবে? উনাকে ডাকছেন কেন? উনাকে নালিশ দিবেন আর উনি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবে। কি এতক্ষণ কি বলছিলেন আমি পতিতা? আমার সংসারের প্রয়োজন নেই, বিয়ের প্রয়োজন নেই। আপনার বন্ধুর জীবন নষ্ট করছি। প্রথম কথা, আমি পতিতা নয়। আর দ্বিতীয় কথা, যদি ধরেই নি আমি পতিতা, তাহলে আপনি কি? আপনি কি দুধে ধোয়া? একটা মেয়ে পতিতা কিভাবে হয় যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যায়? একটা পতিতা অবশ্যই তার পেশা ছেড়ে দিত যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যেত। একটা মেয়ে টাকার জন্য একটা ছেলের সাথে সময় কাটালে তাকে পতিতা বলে, আর একটা ছেলে টাকা দিয়ে সময় কাটালে তাকে কি বলে? উত্তর দিন, তাকে কি বলে? একটা মেয়ে পতিতা হলে সেই মেয়েটির সাথে রাত কাটানো ছেলেগুলোকেও পতিতা বলে। আমার যদি বিয়ে করার রাইট না থাকে, আপনাদের কিভাবে রাইট থাকে? আমার যদি সংসার করা না সাজে, তাহলে আপনাদের কিভাবে রাইট থাকে? লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে রাত্রি যাপন করে এসে সেই মেয়েকেই পতিতা বলে উপদেশ দিতে? আর্সের বন্ধু বলে, তাই বলে আমার গায়ে হাত তুলবে তুমি? মাত্র একটা চরের প্রাপ্য নয়, আপনি উচিত শহরের সব মানুষ জড়ো করে তাদের সবার সামনে জুতা পিটা করে আপনাদের আসল পরিচয় দেওয়া উচিত যে এরাই তারা যারা রাতের আধারে পতিতালয়ে যায় আর দিনের আলোতে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। আর্স অবাক হয়ে যায়, সে ভাবতেই পারেনি মেয়েটি এতটা প্রতিবাদী আর এতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। আর্স তার বন্ধুকে বলে, কি সমস্যা ভাই? কি হয়েছে? মৌ বলে, উনি কি বলবে? আমি বলছি কি হয়েছে। উনি আমাকে উনার সাথে থাকার প্রস্তাব দিয়েছে, যার জন্য উনাকে থাপ্পড় মেরেছি, যার জন্য উল্টা উনিও আমাকে মারতে চাইছিলেন। কি মিস্টার আর্স, এসব আপনার বন্ধু? এই সমাজে আপনার চলাফেরা? বাহরে সভ্য সমাজ, বাহ! নিজের স্ত্রীকে অপমান করছে আর বর আঙুল গালে দিয়ে চুষছে। আর্সোর বন্ধুর গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, এখান থেকে বের হ। আমি ভাবতেও পারিনি তোরা এমন প্রস্তাব দিতে পারবি। অন্তত আমার মান সম্মান রাখা উচিত ছিল তোদের। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আর্সের বন্ধুরা বেরিয়ে গেলে আর্স মৌয়ের দিকে তাকিয়ে বলে, ইয়ে মানে মিস মৌ, সরি। রিয়েলি সরি? আচ্ছা, কিসের জন্য সরি? আপনার বিয়ের আসরে করা রিয়্যাক্ট নাকি আপনার বন্ধুর করা ব্যবহার?
দুটোই। আর্স যেন মৌয়ের কথার ঝুলিতে নিজেই নতজানু হয়ে গেল। মৌকে উপেক্ষা করার শক্তি হারিয়ে ফেলল। মেয়েটি কথা দিয়েই আর্সকে ফুটবল করে ফেলল। মৌ আর্সকে বলে, মিস্টার আর্স, জানেন আমার সমাজে আমার খুব সম্মান ছিল। সবাই বাবাকে বলতো আপনার মেয়ে একটা মা লক্ষ্মী। এমন মেয়ে থাকলে আর কিছু লাগে না। জানেন আজ আমার সমাজ আমাকে চরিত্রহীনা বলে জানে। তারা জানে আমি একটা মুখোশধারী। আমি পতিতা। আমার চরিত্রের এই তকমা যে ভুল সেটা প্রমাণ করার মতো উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই। আমি যে নির্দোষ সেটা প্রমাণের জন্য সঠিক প্রমাণ আমার হাতে নেই। জানেন তখন খুব অসহায় লাগে যখন চারদিকে সবাই দোষারোপ করে। দোষ না করেও দোষী হতে হয়। আর্সের হঠাৎ খুব খারাপ লেগে উঠল। সে নিজের অজান্তে কোনো ভুল করে ফেলেনি তো। এমন তো হতেই পারে হুবহু দেখতে একই রকম দুইটা মানুষ, কিন্তু না চেহারার যে সেই মিল। ভাবতে ভাবতে আর্স আর মৌ ঘুমিয়ে গেল। খানিক পরে আর্সের ঘুম ভেঙে গেল। হঠাৎ আর্সের খেয়াল হলো তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত পরীটার দিকে। ডিম লাইটের আলোতে মৌয়ের ফর্সা শরীর দেখা যাচ্ছে। মেয়েটা মনে হয় এমনই ছটফটে থাকে সব সময়। ঘুমোনোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ওড়না বেড থেকে নিচে পড়ে আছে। গেঞ্জিটা খানিকটা উঁচু হয়ে আছে। আর্স মৌয়ের পেট আর শরীর খেয়াল করে দেখে। আর্সের মনে সন্দেহ হলো একটা পেশাধারী পতিতা কখনো একন হতে পারে না। তাদের শরীরে বিভিন্ন চিহ্ন ফুটে থাকে। মৌয়ের শরীর একদমই নিখুঁত। কেন যেন আর্সের মনে হচ্ছিল মেয়েটা যেন পতিতা না হয়। মেয়েটা যেন পবিত্র একটা মেয়ে হয়। হঠাৎ আর্সের খেয়াল হলো মৌয়ের গলা। মৌয়ের গলা একদম সাদা, কিছুই নেই। আর্স সাথে সাথে তার ফোন থেকে পিকচার বের করল। কারণ পিকচারে থাকা মেয়েটার গলায় বেশ বড় একটা জট ছিল, কালো দেখতে। আর্স জিজ্ঞেস করেছিল, সে বলেছিল এটা তার জন্মদাগ। আর্সের কেমন জানি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে কোথাও কিছু একটা গরমিল হয়েছে। হঠাৎ মৌয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠে যায়। মৌ তাকিয়ে দেখে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। মৌ উড়ামুড়া দিতেই লোকটা সরে গিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ে। মৌ বুঝতে পারে আরসি ছিল। আর আরসি মৌকে দেখছিল। মৌ ইচ্ছা করেই আর্সকে জড়িয়ে ধরে। মৌ অজান্তে জড়িয়ে ধরার ভান ধরে আর আরও শক্রভাবে জড়িয়ে ধরে। মৌ আগে থেকেই ভীষণ দুষ্টু টাইপের। দুষ্টুমি করাটাই ওর একটা ইম্পর্টেন্ট কাজ। এইদিকে আর্স বেচারা মহা মুশকিলে পড়েছে। একটা বন্ধ ঘরে নিজের বিয়ে করা সুন্দরী বউ জড়িয়ে ধরলে যে কারোরই ঠিক থাকা সম্ভব নয়। আর্স খানিকটা সরে ঘুমানোর চেষ্টা করল। আর্স যতটা সরে মৌ ততই আর্সের দিকে সরতে থাকে। আর্স উপায় না পেয়ে বউয়ের সাথে লেপ্টে থেকেই ঘুমোতে হল। পরের দিন সকালে আর্সের ঘুম ভাঙতে অবাক হয়ে যায় সে। আর্স দেখে তার বুকের সাথে লেপ্টে আছে মৌ। কি সুন্দর করে ঘুমোচ্ছে। চুলগুলো এলোমেলো হমে আছে। একদমই পাগলির মতো লাগছে। মৌয়ের নিঃশ্বাস আর্সের বুকে উপচে পড়ছে। এমন সময়ে মৌয়ের ও ঘুম ভেঙে যায়। মৌ ঘুম ভাঙতেই দেখে সে আর্সের বুকে। মৌ লাফ দিয়ে উঠেই চুল হাত খোপা করতে করতে বলে, এই আপনি কিছু করেননি তো? আর্স কাশতে কাশতে বলে, কিছু করেছি মানে? কি বলছে এসব? না মানে যেভাবে জড়িয়ে ধরেছিলেন আরেকটু হলে তো আমার দমই বেরিয়ে যাচ্ছিল। আমি না, আপনি জড়িয়ে ধরেছিলেন। দম তো আমারও বেরিয়ে যাচ্ছিল। আমি তো ঘুমের মাঝে অজান্তে জড়িয়ে ধরছিলাম আর আপনি যে ইচ্ছা করে জড়িয়ে ধরেছিলেন। এই যে না মিস, আপনি ধরেছিলেন। যান এবার গোসল করে ফ্রেশ হয়ে বাইরে যান। এক্ষুনি আবার সবাই ডাকাডাকি করতে আসবে। অদ্ভুত, গোসল করতে যাব কেন?
আপনি ঘুমের মাঝে কিছু করেননি তো? সত্যি করে বলুন বলছি। এই ছিল আপনার মনে? জি না, আমি ওই টাইপের ছেলে না। আমি কিছুই করিনি। কিন্তু বাইরের কেউ সেটা মানবে না। আজ আমাদের ফুলসজ্জা শো, কিছু করি আর না করি সবাই এটাই ভাববে, আর 5টা দম্পতির মাঝে যা হয়েছে আমাদেরও তাই হয়েছে। বাইরে গেলে সবাই বিভিন্ন প্রশ্ন করবে। তার থেকে বেটার আপনি গোসল করে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বাইরে যান। তাহলে সবাই ব্যাপারটা নরমালি নেবে। মৌ অবাক হয়ে যায়, এ কোনো নিয়ম? কিছু করলেও ভাববে, না করলেও ভাববে। মৌ আর্সকে বলে, শুনুন, শাড়ি টাড়ি আমি পরতে পারবো না। আমাকে আপনার জিন্স আর গেঞ্জি দিন। আমার জিন্স আপনার হবে? হবে মানে দৌড়াবে? হ্যাঁ, আপনি দৌড়াবেন। 5 ফিট 11 একটা ছেলের জিন্স আপনার পা থেকে মাথা পর্যন্ত হবে। আমি ছেলে হলে আমিও অতটাই লম্বা হতাম। মেয়ে মানুষ হিসাবে ঠিকই আছি। না হয় আপনার থেকে একটু শর্ট। বটি দিয়ে জিন্সের নিচ থেকে কেটে নিব। আপনি জিন্স কাটবেন? তার থেকে আপনি আমার একটা হাফ প্যান্ট পরুন। এটাই বেটার হবে। কি? আমি হাফ প্যান্ট পরব, তাও আবার আপনার? ছ্যা ছ্যা ছ্যা, মানুষ কি বলবে আমায়? এই যে নতুন বউ, জিন্স পরলে মানুষ কি ভাববে? আপনাকে শাড়িই পরতে হবে। আমি শাড়ি পরতে পারি না। অবশেষে কি বউয়ের শাড়ি পরানোর দায়িত্ব নিতে হবে বলেই মাথায় হাত দিয়ে দাঁড়ালো আর্স। আর মৌ গিয়ে শাওয়ার ছাড়ল। মৌ ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোল। মৌয়ের চোখে মুখে মহা বিরক্তি, কিভাবে এখন সে শাড়ি পরবে? একটা মেয়ে হয়ে শাড়ি পরতে পারে না, এটা মানুষকে বললেও হাসাহাসি করবে। তাছাড়া এমনিতেও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই এখন। মৌ ও ভেবে নিয়েছে তাকে কেউ কিছু বললে সে সঠিক উত্তর দিয়ে দিবে। মৌ বাইরে বেরিয়ে দেখে আর্স ও টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আর্স গোসলের আগে টাওয়াল পরেই গোসল করে। এটা তার রোজকার অভ্যাস। এখন ঘরে বউ আসাতে খানিকটা অস্বস্তিতে পড়তে হয়েছে আর্সকে। মৌ আর্সের দিকে তাকিয়ে বলে, এই যে হ্যালো, আপনার কোনো লজ্জা নেই তাই না? এইভাবে আমার সামনে জাস্ট টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, গায়ে শার্ট গেঞ্জি কিছুই নেই। বলেই মৌ মাথা থেকে টাওয়ালটা আর্সের গায়ে ফেলে দিয়ে বলে, এটা গায়ে পরুন। আর্স ভ্রু কুচকে মৌয়ের দিকে তাকিয়ে বলে, এই যে মিস সুন্দরী, আমি কি আপনার মতো মহিলা নাকি যে আমাকে সব ঢেকে ঢুকে রাখতে হবে? আমি ছেলে মানুষ, একটা শর্ট প্যান্ট পরলেই চলে। মৌ কোমরে হাত বেঁধে বলে, তাহলে কি আমি মহিলা? আর্স ডানভ্রু উঁচু করে বলে, তাতে কোনো সন্দেহ আছে মিস বউ? কি বললেন মিস বউ? ও সরি, আমি মিস মৌ বলতে চাইছিলাম, আর কি গালতিছে বউ ডেকে ফেলছি। থাক, আর এভাবে সরি ডাকা লাগবে না মিস্টার উর্স। কি বললে উর্স? ইয়াক, এই পোকার মতো জঘন্য পোকা আর নেই। এত এক্সাইটেড হবেন না, আমি আরসি বলতে চাইছিলাম, বাট উর্স হয়ে গিয়েছে, এটা গালতিছে হয়ে গিয়েছে। এক্সাইটেড হব না তো কি হব? যেভাবে দাঁড়িয়ে আছেন আমাকে কি সহির থাকতে দিচ্ছেন আপনি? কেন, আমি কি করেছি আপনাকে? আর্স চোখ ইশারা দিয়ে মৌকে দেখিয়ে বলে, তাকিয়ে দেখুন নিজের দিকে কিভাবে আছেন। মৌ জাস্ট পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। চুল দিয়ে টুপটাপ পানি পড়ে ব্লাউজের পুরাটাই ভিজে গিয়েছে। গলা মুখ সব পানিতে ভিজে আছে। মৌ যে তাড়াহুড়োতে ওড়না ছাড়া বেরিয়েছে সেটা খেয়ালই নেই। আর্স বলে, এভাবে ভিজে জ্বর ঠান্ডা লাগাবেন, পরে কষ্ট আপনি নিজেই পাবেন। ঠিকভাবে চুলও মুছতে পারেন না দেখছি। আর্স একটু একটু করে মৌয়ের দিকে এগিয়ে গিয়ে মৌয়ের দেওয়া টাওয়ালটা দিয়ে মৌয়ের চুলের পানি মুছে দিতে দিতে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে সব সভ্য ছেলেই অসভ্যভাবে এক্সাইটেড হয়ে যাবে। শাড়িটা পরে নিন। আমি শাড়ি পরতে পারি না যে। আর্স বলে, আমি সাহায্য করছি, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে থাকুন।
আর্স বিছানায় থাকা লাল টকটকে সুতি শাড়িটা নিয়ে মৌকে পরিয়ে দিতে থাকে। আর্স বলে, কি হলো, এভাবে নড়ছেন কেন? মৌ বলে, সুরসুরি দিচ্ছেন কেন আপনি? আর্স বলে, বাবা, মানুষের এত সুরসুরি থাকে, আপনাকে না দেখলে বুঝতাম না। দেখুন এবার ঠিক ঠাক আছে কিনা। মৌ অবাক হয়ে যায়, সে মেয়ে মানুষ শাড়ি পরতে পারে না, অথচ আর্স ছেলে মানুষ তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ হলে মৌ আর্সকে অজান্তে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। আর্স চমকে যায়, এভাবে হুট করেই তাকে মৌ জড়িয়ে ধরবে ভাবতেই পারেনি। মৌ আর্সকে ছেড়ে দিয়ে বলে, কিছু মনে করেননি তো আমার বেষ্টিকে? আমি খুশি হলেই জড়িয়ে ধরতাম। আর্স বলে, আর কাকে কাকে জড়িয়ে ধরেছেন? কাউকেই না, শুধু বেষ্টিকে? না, আবার রাস্তার কোনো ছেলের প্রতি খুশি হয়ে জড়িয়ে ধরেননি তো? আমাকে কি এমন হয়ে হয় আপনার? আপনি বর হন তাই আপনাকে ধরলে পাপ নেই কোনো। এমন সময় আর্সের ফুফু ডাকছে বাইরে থেকে। মৌ বাইরে গেলে আর্সের ফুফু বলে, বাপের বাড়ি থেকে কিছু শিখোনি? বিয়ের পরের দিন এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? মৌ চুপ থাকার মেয়ে নয়, ফুফুকে বলে ওঠে, দেখুন আমি আজ আরও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। রেগুলার এত সকালে ঘুম থেকে ওঠা সম্ভব নয়। কাল থেকে 8টার আগে আমাকে কেউ ডাকবেন না। আর দেখুন, আমার সাথে আমার বাপের বাড়ির তুলনা করবেন না। বাড়ির বউ বলে ভাববেন না, যা কিছু বলে পার পেয়ে যাবেন। ভালোবাসা দিলেও ভালোবাসা পাবেন। আর্সের ফুফু তো আকাশ থেকে পড়ে, এটা ঘরের বউ নাকি অন্য কিছু? মৌ বাইরে যাবার পর আর্স মৌয়ের ফোন চেক করে। মৌয়ের ফোনে কয়েকটা মেসেজ এলো। মৌয়ের বেষ্টি পিকচারগুলো পাঠিয়েছে। আর্স পিকচারগুলো দেখে অনুশোচনায় ভুগছে। প্রতিটা ছবিতে তারিখ উঠে আছে। 10ই জানুয়ারি, এই দিনেই তো মৌ তার বন্ধুদের বাসায় এসছিল টাকার বিনিময়ে। একই সময়ে একটা মানুষ দুইটা জায়গা কিভাবে থাকতে পারে? আর্সের মনে আরও বেশি কৌতূহল বাড়তে থাকে। আর্সের বিষয়টা বেশি খুঁটিয়ে দেখতে ইচ্ছা হল। আর্স মৌয়ের ফ্রেন্ডকে মেসেঞ্জারেই কল দিল। আর্স একটা সালাম দিয়ে জানালো সে মৌয়ের হাজবেন্ড। আর্স মৌয়ের বান্ধবীর কাছে জানতে চাইল এটা কিসের ছবি আর কোথা থেকে তোলা। মৌ বান্ধবী জানালো তারা তাদের একটা বান্ধবীর বিয়েতে গেছিল সিলেট। সেখানে গিয়ে 7 দিন ছিল আর তখনই ছবিগুলো উঠানো। আর্সের মাথায় যেন বাজ পড়ল, একই দিনে ঢাকা টু সিলেট 1 ঘন্টার মাঝে যাওয়া আসা সম্ভব নয়। কারণ সেদিন মৌকে ভাবা মেয়েটি আর্সের বন্ধুদের সাথে কয়েক ঘন্টা ছিল। আর্সের মাথায় কিছুই ঢুকছে না। আর্সের মন সায় দিল, সেদিনের মেয়েটি কোনোভাবেই মৌ ছিল না। তাহলে সেদিনের মেয়েটা কে ছিল? আর্সের মনে বেশ কতগুলো প্রশ্ন জড়সড় হল। তবে আর্সের মনটা এখন বেশ ফ্রেশ লাগছে। তার ভাবনাটা হয়তো ভুল আর ঠিক এই মুহূর্তে ভাবতে ইচ্ছা করছে না আর্সের, কারণ আর্স একটা রাতেই মৌয়ের ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। আর্স নিজের রুম থেকে বাইরে এসে দেখে মৌ বারান্দায় চেয়ারে বসে আছে আর বিভিন্ন মানুষ মৌকে দেখতে এসছে। নতুন বউ হলে সবাই দেখতে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষজনের ঝামেলা কমে গেলে আর্সের মা বাবা বলে, মা, মৌ আমার ছেলেকে ভুল বুঝো না, ও কিন্তু খুব ভালো। হঠাৎ তোমার মতো একটি মেয়ে কোথায় দেখেছে আর তোমাকে ভুল বুঝেছে? তবে ও কিন্তু অতটা গর্দব না, নিজেই ঠিক ভুল বুঝতে পারবে আর সত্যিটা যাচাই করবে। আর তুমি ভেবো না জমি ঠিক করার জন্য ছেলেকে প্রেশার দিয়েছিলাম তোমাকে বিয়ে করতে। এসব জমির কোনো ব্যাপারই ছিল না মা। শুধুমাত্র ছেলেকে বিয়ে করানোর জন্য এই মিথ্যা নাটকটা করেছিলাম। তোমাকে আমার আগে থেকেই চিনি মা। তুমি অনেক ভালো মেয়ে, সেটা আমরা জানি। আমার ছেলেটার চরিত্রও অনেক ভালো। আর আমার ছেলের জন্য আমরা সঠিক মেয়েটাকেই এনেছি মা। তুমি আমাদের বৌমা না, আমাদের মেয়ে। আর্সের মা ছেলের বউকে একটা চেইন পরিয়ে দিল আর মৌকে বলল, তুমি কিছু নিয়ে মন খারাপ করো না।
মৌ আর্সের বাবাকে বলল, কিন্তু আমার বাবা, উনি তো আমাকে ভুল বুঝছে। আর্সের বাবা বলে, তুমি ভেবো না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, ওদিকে সবই ঠিক আছে। বলেই আর্সের বাবা মৌয়ের বাবাকে কল দিয়ে মৌয়ের কাছে ফোনটা ধরিয়ে দেই। মৌয়ের বাবা বলে, মা মৌ, আমি জানি আমার মেয়ে কেমন, তবুও আমি তো বাবা, এমন কিছু শুনলে দুশ্চিন্তা হয়। শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে নিস মা। অনেক ভালো পরিবার পেয়েছিস মা। অনেক সুখী হবি। সকালে খাওয়া শেষ করে মৌ তার বড় ননদের সাথে গল্প করছে। আর্সের ইচ্ছা করছে মৌকে একটু সরি বলবে, বাট কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। আর্স তার বোনকে ডেকে বলে, আপু, দুলাভাই ফোন দিয়েছে, মায়ের ফোনে তোমাকে ডাকছে। আর্সের বোন যাওয়ার পর আর্স মৌকে বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে, রুমে চলুন। দুপুর গড়িয়ে বিকাল, সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট করছে। আর্স মৌকে ডেকে নিয়ে ঘরের দরজা লক করল। মৌ সন্দিহানভাবে আর্সের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা, দিন দুপুরে ঘরের দরজা লক করছেন যে? খুলুন বলছি, মানুষ কি ভাববে। আর্স বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে মৌয়ের দিকে তাকিয়ে। মেয়েটা নিছক একটা বাচ্চা, কোনো ইগো বলে কিছুই নেই, থাকলে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, গাল নাক মুখ ফুলিয়ে কান্নাকাটি করত, বা আমার উপর এক আকাশ সমান অভিমান নিয়ে বসে থাকত, বা রেগে থাকত, তার মাঝে কিছুই নেই কেন? মেয়েটা বড়ই পাগলি টাইপের। এমন মেয়েরা সবসময় ভালো মনের হয়, আর ছেলেরা চট করেই এদের দুষ্টুমির প্রেমে পড়ে যায়। মেয়েটার চোখে মুখে কি ভীষণ মায়া। এসব ভাবতে ভাবতে আজ কোথায় যেন হারিয়ে গিয়েছে, আর এই সুযোগে মৌ ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আর্স সাথে সাথে হাতটা টেনে ধরে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। মৌয়ের হাত ভর্তি চুড়িগুলো ঝনঝন করে বাজছে। মৌ নার্ভাস হওয়ার জন্য বারবার জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজাচ্ছে। আর্স পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মৌয়ের ঠোঁটের দিকে। মৌ ব্যাপারটা বুঝতে পেরে আর্সকে বলে, এইভাবে হাত ধরে রেখেছেন, কি সমস্যা আপনার? এই যে মিস বউ, সরি মৌ, সারাদিন আমার সমস্যা না খুঁজে নিজের সমস্যা খুঁজো, তাহলে সব বুঝতে পারবা। পেতনিদের মতো নতুন বউ সারাবাড়ি পায়চারি করে বেড়াচ্ছ কেন? কোথায় একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবা, ঘরের এক কোণটা না ডাকাডাকি করে বেড়ানো লাগছে। এই যে ছাড়ুন বলছি। আমার ওসব লজ্জা টজ্জা কিচ্ছু নেই। এই বাড়ির সবাই খুব ভালো, তাই আমার লজ্জা লাগছে না। সবার মাঝে কি আমি ও আছি? না, আপনি তো আস্ত একটা কি বিশ্রীভাবে আমাকে অপমান করেছেন, কিচ্ছু ভুলিনি। রাগ ও আছে তোমার? নেই মানে? আপনি জানেন না তাই। আমার অনেক রাগ। এতটুক পিচ্ছি মানুষের কোথায় রাগ থাকে? শুনুন, দেখতে পিচ্ছি লাগলেও আমি অতটা পিচ্ছি না, যেমন ভাবছেন তেমন না। তাই না? দেখুন, কি বলতে ডেকেছেন তাই বলেন। কি ব্যাপার বাঘিনী, কাল যেভাবে ধমকাচ্ছিলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আজ তাহলে এমন ফুটবল কেন? সামান্য হাত ধরেছি এতেই, আর অন্য কিছু করলে তো খুঁজেও পাওয়া যাবে না। দেখুন, আমি ঝগড়া করতে পারি, আমার সাথে ঝগড়া করে কেউ পারে না। পারলে হাত ছেড়ে মুখ চালান, দেখব কে জিতে। আর্স হাত ছেড়ে দিয়ে মৌয়ের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেই। দেয়ালে আটকে গিয়েছে মৌ, সামনে আর্স। সামনে পেছনে কোথায় যেতে পারছে না। আর্স ঠোঁট আটকে রেখেছে, মৌ কথা বলতে পারছে না। বেশ কয়েক মিনিট পরে ছাড়ল। মৌ ঠোঁট মুছতে মুছতে থুথু ফেলতে ফেলতে বলে, এই বিশ্রী মানুষ, এটা আপনি কি করলেন? ইয়াক থু, আপনার গায়ে বমি করে দিব। আমি কি বমি দিয়েছি তোমাকে? যা দিয়েছি তাই ব্যাগ দাও। আপনি আমার সাথে এই বিশ্রী কাজ কেন করলেন, আগে সেটা বলুন। অদ্ভুত, নিজেই তো বললে মুখ চালাতে, তাই চালিয়ে দেখালাম। আমি কি ওভাবে বলেছি নাকি? ঝগড়া করতে বলেছি। বলেই মৌ রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে যেতে গেলে আর্স আবার হাত টেনে ধরে বলে, যেটা বলতে ডাকা সেটা শুনবে না।
আবার কি বলবেন? এসো বিছানায় বসো, নিরিবিলি বলতে হবে কথাটা। আর্স মৌয়ের হাত ধরে বলে, মৌ, আমি জীবনে মিথ্যা কথা বলি না। কোনো 2 নাম্বারই করিনি কারো সাথে। বিয়ের আসরে যেটা করেছি ভুল করেছি, ক্ষমা করার মালিক তুমি। আমি মাথা নত করছি যে আমার ভুল হয়েছে। কিন্তু মৌ, আমি যে একটা মেয়েকে দেখেছি সেটা সত্য ছিল। মেয়েটা হুবহু তোমার মতো কিভাবে হতে পারে? কিছু তো কাহিনী আছে। আমি চাইছি মেয়েটার সাথে দেখা করতে, আর তুমিও দেখা করো। তুমি নিজ চোখে দেখো। কে এই মেয়ে মানুষ তো হঠাৎ তোমাকেই ভাববে। তোমার গায়ে এই কলঙ্ক লেগে থাকুক, আমি সেটা মোটেও চাইছি না। আজ রাতে আমার সাথে যাবে, মেয়েটাকে ভাড়া করা হয়েছে। আসলে আমার বিয়ের আসরে রেগে যাওয়ার কারণও ছিল। আমি হঠাৎ ধাক্কা খেয়েছিলাম, বন্ধুদের সাথে রাত কাটানো মেয়ে কিভাবে আমার বউ হবে। আর আপনি এত ভাবছেন কেন? আপনার কোনো ভুল ছিল না। একটা সুস্থ মানুষ যেটা করে আপনিও সেটা করেছেন। বিয়ের আগের দিন আপনার বোন আপনার সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমি তখন শিওর ছিলাম বিয়ে করলে উনাকেই করব। আপনি কতটা ভালো তার সব জেনেছিলাম আগেই। আমি তো আর আপনার মতো নয়, প্রেমিকা ছিল তাই আমার দিকে আগ্রহ ছিল না। এটাও জেনে গিয়েছ প্রেমিকা ছিল। এই গুরুত্বপূর্ণ নিউজটা কে দিয়েছে শুনি? আপনার বোন দিয়েছে। তোমার তো দেখছি এ বাড়িতে বিভিন্ন নিউজ চ্যানেল সবই আছে, কোনো খবরই পড়ে নেই। তা কি বলেছে? বলেছে আমার ভাইয়ের একটা রিলেশন ছিল, ভাই তার জন্য বিশাল পাগল ছিল। কিন্তু মেয়েটা আস্ত একটা গরম খুন্তির স্যাকা দিয়ে চলে গিয়েছে। আমার ভাই রোজ ঘুমের ওষুধ খাইত, মাতাল হয়ে বাড়িতে ফিরত, সারাদিন এক্স করে কাঁদতে। দাড়ি গোফ কাটত না, একটা দেবদাস হয়ে গেছিল সে। এগুলা বলেছে সিরিয়াসলি। আমার এক্স আমার জন্য এখনো পাগল আছে। আমি বিয়ে করিনি তাই। আর আমাকে স্যাকা দিয়েছে, অদ্ভুত কথা সব। তাহলে বিয়ে করেন নিজে? ওর চরিত্রে সমস্যা ছিল বাবা বলল। আর আমিও দেখেছিলাম ওর চরিত্রে সমস্যা। তাছাড়া আমার অতটা সিরিয়াস রিলেশন ছিল না। বিয়ে করতে চাইছিলাম কিন্তু বাবা রাজি না, তাই করিনি। আর আমার মনের মতো অতটা ছিল না। এখনো ভালোবাসেন? মোটেও না। তার সাথে যেটা ছিল ওইটাকে ভালোবাসা বলা চলে না, বুঝলে মিসেস? বুঝলাম। সেদিন সন্ধ্যায় আর্স মৌকে নিয়ে বেরোল। কোথায় নিয়ে যাচ্ছে আর্স সেটা জানে না। মৌ আর্সের পিছ যাচ্ছে। মৌ জানতে চাইলে আর্স বলে, বন্ধুর বাসায় যাচ্ছি। মৌ তো যাবেই না, তার অসভ্য বন্ধুদের বাসায়। আর্স বলে, তোমাকে অবাক করা একটা জিনিস দেখাবো, আগে চলো। না গেলে বুঝবে না। মৌ আর্সের পিছ রওনা হল। মৌ বায়না ধরল সে খালি পায়ে হাঁটবে। তার অনেক দিনের শখ রাস্তায় খালি পায়ে হাঁটবে, তাও রোড দিতে। রোড লাইটের আলোতে রাস্তা চকচক করছে। শহরে বিভিন্ন মানুষের মাঝে খোলা আকাশের নিচে হাঁটছে আর্স আর মৌ। মৌ মাঝে মাঝে লাফ দিয়ে রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করছে। বারবার ব্যর্থ হওয়ায় আর্স মৌকে উঁচু করে ধরল। মৌকে উঁচু করে ধরার সময় পেট থেকে শাড়ি সরে যায়। আর্স দুষ্টুমি করে পেটে ঠোঁট ছুঁয়ে দেই। মৌ লাফ দিয়ে নেমে বলে, কি হলো? আর্স বলে, কি হলো আপু? এই শুনুন, আপনাকে কি আবার মুখ চালাতে বলা হয়েছে? আর্স তার প্রচণ্ড হাসি চেপে গিয়ে বলে, ওকে মুখ অফ। নিস্তব্ধ শহরে জনমানব শূন্যহীন রাস্তা। এ রাস্তায় খুব একটা মানুষ চলাচল করে না। কোথাও কেউ নেই। পাশাপাশি হাঁটছে মৌ আর আর্স। তাদের জন্য নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আনমনে হেঁটে চলেছে দুজন। ঝোপঝাড়ের মাঝে জোনাক পোকাগুলো জ্বলছে নিভছে, রাতের এ সৌন্দর্য যেন ভোলবার মতো নয়।
মাঝে মাঝে দুই একটা জোনাক পোকা হাতে ধরে হাঁটছে মৌ। আর্স মৌয়ের এই বাচ্চামো দেখছে আর মৌয়ের প্রতি মুগ্ধ হচ্ছে। আর্স বারবার মৌয়ের প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। ইচ্ছা করছে মৌকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু সেই সাহসটা পাচ্ছে না। হঠাৎ করে গাছের একটা ডল ভেঙে পড়ায় মৌ ভূত ভেবে ভয় পেয়ে এসে জড়িয়ে ধরে আর্সকে। এমন শক্তভাবে ধরে আর্সের শার্টের বোতাম একটা ছিঁড়ে মৌয়ের হাতের মাঝে চলে গেল। আর্সের শিরা উপশিরা যেন উষ্ণ ছোঁয়া বয়ে যাচ্ছিল। মৌ চোখ বন্ধ করে পড়ে আছে আর্সের বুকে। আর্স নিজেই দুই হাত দিয়ে আগলে ধরে মৌকে। মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি, ভূতেরাও ভয় পাবে তোমাকে ভয় দেখাতে। আমরা চলে এসছি প্রায়, ওই যে ওই নীল রঙের বিল্ডিংটায় যাব আমরা। চলো, আজ আশ্চর্য একটা জিনিস দেখবে তুমি। মৌ নিজেও জানত না সে ঠিক কি দেখতে চলেছে। বিল্ডিংয়ে প্রবেশ করে আর্স কলিং বেল চাপতেই দরজা খুলে দিল একটা মেয়ে। মৌ হুবহু তার মতো একটা মেয়ে দেখে চমকে যায়, যেন তার প্রতিচ্ছবি দেখছে। আর্সও যেন মানসিক মহাতৃপ্তি পেল। আর্সে বউ যে সেই মেয়েটা না, সেটা ভেবেই আর্সের মুখে হাসি ফুটল। মৌ আর মৌয়ের মতো দেখতে মেয়েটি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনই যেন চমকে গেল। কিভাবে সম্ভব হুবহু দুটো মানুষের মিল হওয়া? দুজন দুজনের দিকে একভাবে তাকিয়েই আছে। মৌ আর্সের দিকে তাকিয়ে রইল। মৌয়ের ভঙ্গিমা এমন ছিল যে সে সত্যি আশ্চর্য হয়েছে। মৌ মেয়েটিকে বলে, কে তুমি? তুমি হুবহু আমার মতো দেখতে কিভাবে হলে? যমজ ছাড়া তো এমন হওয়া সম্ভব না। মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে, খদ্দের ছাড়া কারো সাথে কথা বলি না আমি। আপনার কোনো কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আমার টাকাটা পেলে আমি চলে যাব। আগে বলো তুমি কে? বাসা কোথায় তোমার? আমি সত্যি অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি কি অবাক হচ্ছ না তোমার মতো হুবহু একটা মেয়েকে দেখে? কিছুটা হয়েছি, তবে আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ নেই। তাই এসব অবাক করা কোনো কিছুই আমার মাঝে অনুভূতি জাগায় না। তোমার বাসা কোথায়? পতিতাদের নিজস্ব বাসা থাকে না, তারা রোজ কারো না কারো বাসায় থাকে। বলছি, আমাকে এখানে ভাড়া করে আনা হয়েছে আজ রাতের জন্য। আপনাদের খদ্দের কজন, তাদের পাঠান। আমাকে কাজ শেষ করে মহল্লায় ফিরে যেতে হবে। সেখানে আবার খদ্দের আসবে। আর খদ্দের না থাকলে বলুন আমি চলে যাই। তোমার তো টাকা চাই, তাই না? রোজ তো ছেলেদের সাথে সময় কাটিয়ে টাকা নাও। আজ না হয় আমার সাথে গল্প করলে। চিন্তা করো না, ডাবল টাকা দিব। আমার ডাবল টাকা চাই না। যা ঠিক করা হয়েছে তাই দিলই হবে। আচ্ছা, নাম কি তোমার? আরশি। আমার নাম আরশি। ও কি তোমার হাজবেন্ড? হুম। অনেক ভালো মানুষ। তুমি অনেক ভাগ্যবতী। এবার আসি আমি। আমার পারিশ্রমিক লাগবে না। তুমি এভাবে যেতে পারো না। তোমার পরিচয় আমাকে দিতেই হবে। আপনার মতো আমি দেখতে, এটা কি আমার অপরাধ? যার জন্য আমাকে ফোর্স করছেন? আমাকে যেতে দিন। তুমি আমার বোনের মতো। নিশ্চয়ই আমাদের কোনো কানেকশন আছেই, না হলে একরকম হলাম কিভাবে? প্লিজ আমায় বোন ডেকো না, তাহলে আমি উইক হয়ে যাব। আমায় যেতে দাও প্লিজ। তুমি কতদিন ধরে এ পেশায় আছো? ছোটবেলা থেকে। কতটুক বয়স? এই ধরো 7 বছর বয়স থেকে। কষ্ট পেতে না এ পেশার জন্য? হ্যাঁ পেতাম, কিন্তু দেখার মানুষ নেই। অনেক বয়সী মানুষ এসে যখন অত্যাচার করত খুব কাঁদতাম। তারা হাত পা বেঁধে অত্যাচার করত। ধীরে ধীরে সব সহ্য হয়ে গিয়েছে আমার। তোমার মা বাবা কেউ নেই? হ্যাঁ, মা নিজেই এ পেশার আর আমাকেও এ পেশায় নামিয়েছে।
আচ্ছা আপনারা থাকুন, আমি আসি। আরশি নামের মেয়েটা চলে গেল চোখ মুখ ঢেকে। খুব গম্ভীর টাইপের একটা মেয়ে। মৌ আর্সের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আর্স মেয়েটা চলে গেল? ওর কাছে আমার অনেক কিছুই জানার আছে। মেয়েটা এভাবে যেতে পারে না। মেয়েটা কে এটা আমি জানতে চাই। তুমি চিন্তা করো না, মেয়েটার ঠিকানা জেনেই এখানে টাকা দিয়ে এনেছিলাম। দেখেছ আমি কেন তোমায় ভুল বুঝেছিলাম। মৌকে খুব সন্দিহান দেখে আর্স বলে, চলো তোমার বাবার বাসায় যায়। তোমার বাবাও হয়তো চিন্তায় আছে। মৌ আর আর্স মৌদের বাড়িতে গেল। মৌ তার বাবাকে দেখেই জড়িয়ে ধরে বলে, বাবা আমি তোমার খারাপ মেয়ে না বাবা। আমি কিছুই করিনি। আমার মতো হুবহু দেখতে আরেকটা মেয়ে আছে বাবা। মৌয়ের বাবা আর্সের দিকে তাকাতেই আর্স একটা অমায়িক হাসি দিয়ে বুঝালো, সব ঠিকঠাক আছে। মৌয়ের বাবা বলে, মা জামাইকে নিয়ে ঘরে যাও। এমন সময় আর্সের কিছু ফ্যামিলি ফটোর দিকে নজর যায়। আর্স দুইটা বাচ্চার ছবির দিকে তাকিয়ে বলে, ওই বাচ্চা দুইটাকে? মৌয়ের বাবা বলে, আমার মেয়েরা। মৌ আর মৌসি। মৌসি ছোটবেলায় মারা যায়। ওরা দুজনে যমজ ছিল। মেয়ে দুইটা আমার প্রাণ ছিল। কিন্তু মৌসিকে বাঁচাতে পারিনি আমরা। আমরা আগে এমন একটা জায়গা থাকতাম, সেখানে একসময় খুব শেয়ালের উৎপাত শুরু হয়। মৌ আর মৌসি এক জায়গা ঘুমিয়েছিল। সেখান থেকে মৌসিকে শেয়ালে টেনে নিয়ে গেছিল। তারপর আমরা মৌকে নিয়ে ওখান থেকে চলে আসি। আর্স বলে, মৌসির লাশ পেয়েছিলেন? না পাইনি। আমার মনে হচ্ছে মৌয়ের মতো দেখতে মেয়েটাই আপনার মেয়ে। কোনো না কোনো ভাবে ও বেঁচে গেছিল। মৌ বলে, মেয়েটা যে বলল ওর মা এই পেশার, তাই ও এ পেশার। হয়তো সে জানেই না তার অতীতে কি ঘটেছিল। মৌয়ের বাবা বলে, আর্স আমার মেয়ের মতো দেখতে কে সে? আমি তাকে দেখতে চাই। আমাকে নিয়ে চলো বাবা। আর্স বলে, চিন্তা করবেন না। পুলিশ নিয়ে যাব, আমার বন্ধু এসআই, আমি সবকিছু বলে রেখেছি। আমার আগেই সন্দেহ হচ্ছিল কিছু একটা গড়বড় আছে। মৌয়ের বাবা বলে, কিভাবে প্রমাণ করব সত্য আর মিথ্যা? কি আসল কি নকল? আর্স বলে, আপনি চিন্তা করবেন না, এখন ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে। খুব সহজেই প্রমাণ হয়ে যাবে সব। যমজ দুটো মেয়ের একটা নিখোঁজ হওয়াতে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছটফট করছেন মৌয়ের বাবা। সে জানে ছোটবেলায় তার মেয়ে মারা গিয়েছে। এতগুলো বছর পরে তার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে শুনে অস্থিরতা বেড়ে চলেছে মৌয়ের বাবার। সারাটা রাত ঘুম হয়নি তার। পরের দিন আর্স খুব ভোরে মৌয়ের বাবাকে আর মৌকে রেডি হয়ে নিতে বলল। কারণ আর্স সবরকম খোঁজ খবর নিয়েই বেরিয়েছে। নির্জন পাহাড়ি এলাকা, চিকন সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে মৌ, আর্স, মৌয়ের বাবা আর পুলিশ অফিসার। এই নির্জন এলাকায় কোনো মানুষ কিভাবে থাকতে পারে? এই দিকে তেমন কোনো মানুষের বাড়ি নেই। দূরে হলুদ কালারের একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে। ঠিকানা অনুযায়ী ওই বাড়িটাই সেই বাড়ি। মৌ আর্স বাড়িতে প্রবেশ করেই শুনতে পাই করুণ কান্নার সুর। ভেতরে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেমন মা তুমি নিজের মেয়েকে এমন একটা বাজে রাস্তায় নামিয়ে দিয়েছ? আমার এসব ভালো লাগে না মা। আমি মুক্তি চাই। কেন আমার এই মুখটা মানুষকে দেখলে লুকিয়ে রাখতে হয়? কেন মানুষ আমাকে দেখলে দেহভোগের বস্তু মনে করে? আমার এই শরীরটা শকুনেও খাবে না মা। ছি, ঘেন্না লাগে আমার নিজের প্রতি। রোজ রাতে পুরুষ পাল্টাতে হয় আমাকে। আমার এই জীবনটা আমি আর চাইছি না মা। আমার জীবনে আমি একটা রঙিন বসন্ত চাই। এই রঙহীন জীবনটা আমার আর ভালো লাগে না। আমাকে তুমি মুক্তি দাও মা। এত টাকার প্রয়োজন কেন মা তোমার? আমাকে তো লেখাপড়া করালে আমি চাকরি করেও টাকা উপার্জন করতে পারতাম।
কেউ একজন ঠাসস শব্দে একটা চড় মেরে বলল, চাকরি করে ঠিক কত টাকা পেতি তুই? এখানে একটা ভালো কাস্টমার লাখ টাকাও দেই। চাকরি করে মাসে 15-20 হাজার টাকা, তার বেশি তো পেতি না। খুব বুলি ফুটেছে না তোর? কেমন মা তুমি? মানুষের মা নিজের সন্তানের সম্মান রক্ষা করে, আর তুমি আমাকে মানুষের কাছে ঠেলে দাও। বাইরে থেকে আর্স কলিং বেল চাপল। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল এক ভদ্র মহিলা। মৌয়ের বাবা বলে উঠল, এ কি আতিয়া তুমি? আর্স, মৌ, অফিসার সবাই অবাক হয়ে গেল মৌয়ের বাবা এই মহিলাকে কিভাবে চিনে। মহিলাটি উত্তেজিত হয়ে বলল, কিসের আতিয়া? কে আতিয়া? কি ভুল ভালো বকছেন শুনি বলেই দরজা লাগাতে লেগে আর্স দরজা খুব জোরে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল, সাথে মৌয়ের বাবা অফিসার ও প্রবেশ করল। মৌয়ের বাবা রায়হান আহমেদ চমকে যান আরশিকে দেখে। রায়হান আহমেদ আতিয়াকে দেখে বলল, আতিয়া তুমি আমাকে চিনছ না? আমি আপনাকে কিভাবে চিনব? কারা আপনারা? এভাবে আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন? আতিয়া তুমি আমাকে না চেনার ভান করছো কেন? তুমি আমাকে চিনছ না আজব? হঠাৎ রায়হান আহমেদের চোখ আরশির দিকে যায়। রায়হান আহমেদের হাত পা কাঁপছে, এটা কিভাবে সম্ভব? হুবহু তার মেয়ের মতো দেখতে। একটা মেয়ে হুবহু তার মেয়ের মতো দেখতে। রায়হান আহমেদের চোখ ছলছল করছে। এটাই তাহলে তার মৌসি? আরশি নামের মেয়েটির চোখ মুখ ছলছল করছে পানিতে। আতিয়া নামের মহিলাটি বলে, আরশি ঘরের মাঝে যাও এখান থেকে। আরশি ঘরের ভেতর প্রবেশ করতে গেলে পুলিশ অফিসার বলেন, দাঁড়ান ম্যাডাম, আপনার আইডেন্টি পরীক্ষা করতে হবে। আপনার নামে একটা জিডি হয়েছে। আপনার কিছু স্যাম্পেল নিব, আমার সাথে ডাক্তার এসছে। পরীক্ষার রেজাল্ট আসা পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন। আতিয়া নামের মহিলাটি বলে, আপনারা কোনো সাহসে আমার বাড়িতে এসে আমার মেয়েকে মানসিক চাপ দিচ্ছেন? কিসের আইডেন্টি চেক? অফিসার বলেন, মিরায়হানের সন্দেহ মিস আরশি তার হারিয়ে যাওয়া মেয়ে। রায়হান আহমেদ বলেন, আতিয়া তুমি আমাকে চিনছ না? এত বড় মিথ্যা বলতে পারলে? না, আমি আপনাকে চিনছি না। কে আপনি? রায়হান বলেন, তুমি আমার বাসায় 1 বছর কাজ করলে আজ আমাকেই চিনছ না? আর তোমার সাথের মেয়েটিকে সত্য করে বলো। তাছাড়া সেদিন তুমি তো বলেছিলে শিয়ালে আমার মেয়েকে টেনে নিয়ে গিয়েছে। তুমি চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারোনি। আমরা চলে আসার পর তুমি থেকে গিয়েছিলে, আর আজ এতদিন বাদে তোমাকে দেখছি। আর্স বলে, বাবা এবার আমি বুঝতে পারছি এই মহিলার মাঝে সব ঝামেলা আছে। এই মহিলাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে। আতিয়া বলে, আপনারা কি করছেন? এগুলো অনেক বড় অন্যায়। অফিসার বলেন, ন্যায় আর অন্যায় প্রমাণ হয়ে যাবে। সেটা আপনার দায়িত্ব নয়। মৌয়ের মতো হুবহু দেখতে মেয়েটি বলে, আমি আর পারছি না, আমাকে বাঁচান প্লিজ। আমি আর নিতে পারছি না। এই জীবনটা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। আমি তো পতিতা হতে চাইনি। আমাকে কেন আমার মা পতিতা বানালো? রায়হান আহমেদ বলেন, মা মৌসি তুই আমার মেয়ে। আমি তোকে নিয়ে যাব এ খারাপ পরিবেশ থেকে। আমি ভাবতেও পারিনি আবার তোকে ফিরে পাব। ও তোর মা নয়, তুই আমাদের মেয়ে মা। আরশি বলে, দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিভাবে আপনাদের মতো ভালো মানুষের মেয়ে হব? অফিসার বলেন, ভুল আর ঠিক আমরাই বুঝব মিস আরশি অর মৌসি। আপনাকে ডিপ্রেস লাগছে, আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন। 3 বাদে ডিএনএ টেস্টের রেজাল্ট আসে, রায়হান আহমেদের সাথে ম্যাচ করে। আতিয়াকে রিমান্ডে দিল, স্বীকার করে সে ইচ্ছা করেই এমন করেছে। সে একটা টিমের সাথে জড়িত। মেয়েদের কেনাবেচা করে, এসব কাজে লাগিয়ে দেই।
মৌসিকে ইচ্ছাকৃতভাবে চুরি করে খুব কম বয়স থেকে এ পেশায় দেওয়া হয়েছে। মৌসি আতিয়ার গালে একটা থাপ্পড় মেরে বলে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলে? আমার এত সুন্দর একটা ফ্যামিলি থাকতে পতিতালয়ে এনে রেখেছিলে। কি দোষ ছিল আমার? আজ আমার ও মৌয়ের মতো এক সুন্দর জীবন হতো। মৌসির হাত ধরে বলে, বোন, আমার থেকে ভালো জীবন তোর ও হবে বলেই মৌসিকে জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। এতদিন পরে মেয়েকে ফিরে পেয়ে মৌয়ের বাবা ও কান্নায় ভেঙে পড়ে। রায়হান সাহেব মেয়েকে বলে, মা, আমরা তোর সাথে আছি, তোর জীবনে আমরা সুখ শান্তি ফিরিয়ে দিব। তুই আমার বুকেই থাকবি আজীবন। বেশ কয়েকদিন ধরে রায়হান আহমেদের ফ্যামিলিতে ঝামেলা লেগেছিল। সব ঝামেলা মিটে যাওয়ার পরে রায়হান আহমেদের ফ্যামিলিটা পূর্ণতা পেল। বাড়ির বেকনিতে দাঁড়িয়ে আছে মৌসি। মনটা ভীষণ খারাপ অতীত বারবার মনে পড়ছে তার। মৌসি বেলকনিতে দাঁড়িয়ে দেখে মৌ আর আর্স খুনসুটিতে মেতে আছে। দেখে মৌসির ঠোঁটের কোনো এক পশলা হাসি এলো। মৌসি ভাবছে, জীবনে নির্দিষ্ট একটা মানুষ থাকলে বোধ হয় এতটাই ভালো লাগে। একটা মানুষ থাকলে জীবনটা গোছানো থাকে। একটা পরিবার থাকাটা এতটা আনন্দের আগে জানা ছিল না মৌসির। এর আগে কখনো তার কাছে আকাশটা এত বেশি সুন্দর লাগেনি। হঠাৎ পেছনে থেকে কেউ ডাক দিল, মিস সানজি আহমেদ। মৌসি, হ্যালো ডিয়ার। মৌসি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে অফিসার আহিন দাঁড়িয়ে আছে একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে। মৌসি সেদিন এই অফিসারকে ভালোভাবে খেয়াল করে দেখেনি। স্লিম ফিগার, গায়ের গড়ন পাতলা, লম্বা, ফর্সা, বেশ সুন্দর দেখতে। অফিসার আহিন মৌসির কাছে গিয়ে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। কি হলো, এই অধমের ছোট্ট উপহার গ্রহণ করতে কি খারাপ লাগছে আপনার? আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি এর যোগ্য নই। আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি কি আপনার বন্ধু হতে পারি? আর নিজেই অস্তফুল হয়ে বলছেন ফুলের যোগ্য না আপনি। আহিন মৌসির দিকে বন্ধুত্বের হাত বাড়ালে মৌসি অবাক হয়ে যায়। তার মতো মেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে? অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার গোটা জীবনের সব ইতিহাস জেনে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন মিস্টার আহিন? এটা নিছক হাস্যকর ব্যাপার। করুণা করছেন আমার উপর, সহানুভূতিশীল হচ্ছেন আমার প্রতি, তাই না? আমার কারো বন্ধুত্ব চাই না আহিন সাহেব। আমি একাই ভালো আছি। এই অপবিত্র মানুষের সাথে কাউকে জোড়াতে চাই না আমি। মিস মৌসি, আপনি ভুলে যাচ্ছেন গতকালকের আপনি আর আজকের আপনি এক না। আরশি আর মৌসির মাঝে অনেক তফাতে। আরশি ছিল মৌসির ছায়া, মৌসির উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটা চরিত্র মাত্র। আরশি একটা মহল্লার মেয়ে, আর মৌসির একটা পরিবার আছে, একটা ভালো পরিবেশের মেয়ে মৌসি। আহিনের কাছে মনে হয়েছে মৌসি এক রঙিন বসন্ত। সে যে কারো জীবনকে রাঙিয়ে তুলতে পারবে। মৌসি মানেই এক বসন্তর ছোঁয়া। মিস্টার আহিন, আমার জীবনে ঘন কালো গাঢ় অন্ধকার। সেখানে কারো বন্ধুত্বের মূল্য আমি দিতে পারব না। আমার কালো অতীত আমাকে বারবার মনে করিয়ে দেই আমি কে ছিলাম, কোথায় ছিলাম। আমি ভুলতে পারছি না। আমার জীবনেও এক খারাপ অতীত আছে। জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু সেটা পেছনে ফেলে চলে আসতে হয়। আমিও একজনকে ভালোবাসতাম। মেয়েটা আমাকে রেখে অঞ্জাত্র রিলেশন সাথে শারীরিক রিলেশনও করত। ওই ধরনের মেয়েরাই প্রকৃত পক্ষের পতিতা। সেখানে আপনি তো বাধ্য হয়েছিলেন। ভালোবাসা নিয়ে আমি কিছুই বুঝি না আহিন সাহেব, কারণ কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আর ভালোবাসা কেমন হয় সেটাই বুঝি না আমি। আপনি ভালোবাসা বুঝবেন মিস মৌসি, খুব শীঘ্রই বুঝবেন।
আপনাকে রঙিন জীবনের শুভেচ্ছা রইল। প্লিজ এইবার ফুলটা গ্রহণ করুন। মৌসি ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছিল। মন ভরে ফুলের সুগন্ধি নিচ্ছিল। এমন সময় মৌ খাবার এনে মৌসির গালে খাবার তুলে দিতে দিতে বলে, বোন, তোর ওইসব বাজে অতীত বাদ দে। দেখ না, আমরা আছি তো। আমরাই তোর প্রকৃত পক্ষের ভালোবাসার মানুষ। খাবারটা দ্রুত খেয়ে নে। আমি আছি, বাবা আছে, তোর আর কি চাই বল। বোন, আমার এখন থেকে অনেক ভালো থাকব, সুখে থাকব। মৌসি মৌকে বলে, জানো, এ বাড়িতে আসার পর আমি যতটা আদর ভালোবাসা পাচ্ছি গোটা জীবনে আমি তা পাইনি। ভালোবাসার মানুষরা এমনই হয়, তাই না? রায়হান সাহেব এসে মৌসির কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ মা, ভালোবাসার মানুষ এমনই হয়। আমার যা কিছু সব দিয়ে তোদের ভালো রাখব আমি। তুই হারিয়ে যাওয়ার পর এক পাশ খালি ছিল আমার। আজ যেন মন ভরে শ্বাস নিচ্ছি। রোজ একটু একটু করে আহিনের সাথে মৌসির কথা হতো। কথা বলতে বলতে একটা সময় তাদের মাঝে গাঢ় বন্ধুত্বের সৃষ্টি হয়। আহিন পুরা টাইম দিত মৌসিকে। মৌসির পুরো জীবনটা রঙিন করে দিল আহিন। আহিনের কেয়ার আর যত্নে মৌসি ভুলে গেছিল তার অতীত। 6 মাস কেটে গিয়েছে। এই 6 মাসে আর আহিন আর মৌয়ের বাবার চেষ্টায় মৌসি আজ বেশ সুস্থ, স্বাভাবিক। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে তার পরিবারে। বিছানায় বসে ফোন হাতে নিয়ে ছটফট করছে মৌসি। তার এখন আহিনকে ফোন দিতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে ফোন দিবে আর আহিনই বা কি ভাববে। 7-5 ভাবতে ভাবতে নাম্বার ডায়াল কলে দিয়ে বসে আছে মৌসি। এমন সময় আর্স এসে বলে, কাকে মিস করছে আমার একমাত্র শালিকা? আপনাকে জিজু, শুধুই আপনাকে। হ্যাঁ, তাই তো, ডায়াল কলে আহিন বাবুর নাম্বার দেখছি। এরই মাঝে মৌ এসে বলে, কে কাকে মিস করছে শুনি? আপনার বোন তার হবু জামাইকে মিস করছে বউ। আবার বউ ডাকছেন? বউকে কি কেউ চাচি ডাকে নাকি? আপনার খবর আছে আর্স? হ্যাঁ, তা তো থাকবেই, এতদিনে একটু ভালোবাসতে পারলে না আর খবর? মৌসি হেসে দিয়ে বলে, নাও ইটস রোমান্স টাইম আপু আর জিজুর। আমি এখন যাই। মৌ আর্সকে বিছানায় ধাক্কা মেরে ফেলে বলে, এই যে হ্যালো, কিসের ভালোবাসা শুনি? এত ভালোবাসা দিচ্ছি তাও মন ভরছে না, তাই না? আর্স মৌয়ের হাত ধরে টেনে বিছানায় শুইয়ে দিয়ে বলে, না ম্যাডাম, ভালোবাসাতে মন ভরবে না। মন ভরানোটা এত সোজা নয়। আমায় ভালোবাসেন আর্স আপনি? তুমি কি এখনো এটা বোঝ না মৌ? তুমি আমার জীবনে না আসলে অনেক কিছুই বুঝতাম না আমি। আমার জীবনে পূর্ণতা পেয়েছে শুধুই তোমার জন্য। মৌ আর্সের বুকে মাথা রেখে বলে, পৃথিবীর সব শান্তি আপনার এই বুকেতে আছে। এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। মৌ আর্সের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে শুরু হল। আহিন রায়হান সাহেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাল। এ প্রস্তাবে রায়হান সাহেব ভীষণ খুশি। মৌসির জীবন নতুন আলোতে ভরে উঠল। আহিন আর মৌসি একদিন সন্ধ্যায় তাদের বিয়ের শপিংয়ে বের হল। দুজনে রিকশায় চুপি চুপি বসে আছে। আহিন মৌসির হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, মৌসি, ভালোবাসি তোমায়। এই আমাকে কি মন থেকে ভালোবাসতে পারবে? মৌসি বলে, তুমি তো জানোই আমার জীবনের সব। আমার ভালোবাসা কি তৃপ্তি দিবে তোমায় আহিন? মৌসি, তোমার দেহের প্রতি আমার কোনো টান বা আকর্ষণ নেই। আমি চেয়েছি একটা ভেঙে যাওয়া মানুষ, যাকে ভালোবাসলে সে সবটা দিয়ে আগলে রাখবে আমায়। বলো, আমায় কি আগলে রাখবে তুমি? আহিনের কাঁধে মাথা দিয়ে শান্তির নিঃশ্বাস নিল মৌসি। ভালোবাসি আহিন, তোমায় ভীষণ ভালোবাসি। এই আমাকে শক্তভাবে জড়িয়ে রেখো, আমাকে আর ভাঙতে দিও না।
আহিন মৌসির মাথায় একটা চুমু দিয়ে বলে আগলে রাখব তোমায় ভালোবেসে। ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল আহিন আর মৌসির। বিয়ের পর আহিন আর মৌসির জীবনটা অনেক সুখের হল। আর স্যার মৌ অনেক সুখে আছে। বিয়ের 2 মাস পরেই গুড নিউজ এলো, মৌসি মা হতে চলেছে। খবর পেয়ে সবাইকে যেমন আনন্দিত তেমনই একটু ভাবালো। আর্স বলল, আহিন এত দ্রুত বেবি মৌসিকে একটু টাইম দিল হতো না? আহিন বলল, আর্স আমি চাইতাম না এক্ষুনি বেবি নিতে, কিন্তু একটা বেবি হলে মৌসি আরো বেশি খুশি থাকবে, বেবি নিয়ে সময় কাটাবে, ও অনেক কিছুই ভুলে যাবে। মৌসির কথা ভেবেই আমার আগানো। আমি মৌসির সসম্পূর্ণ অতীত ভুলিয়ে দিতে চাই, ও জীবনে রঙিন বসন্ত দিতে চাই। কি ভয়ঙ্কর একটা জীবনে ছিল মৌসি ভেবেই কষ্ট লাগে। আর আহিনকে বলল, তোমার মতো ভালোবাসার মানুষ এখনের যুগে পাওয়া যাবে না। আমি তোমার নখের যজ্ঞও না। তোমার কাছে থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি একদিন মৌকে ভীষণ অপমান করেছিলাম পতিতা বলে। যদি প্রুভ না হতো ও পতিতা নয়, আমি ওকে মেনে নিতে পারতাম না। আর তুমি সবটা জেনেই মৌসিকে কতটা ভালোবাসো। ভালোবাসার দুনিয়ায় তুমি মহৎ আহিন। 10 মাস পরে মৌসির বেবি ডেলিভারি হল। যমজ 2টা মেয়ে হল। মৌ আর মৌসির মতোই সুন্দর হয়েছে দেখতে। মৌ বেবি 2টাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পুচকু 2টা আমি তোদের বড় আম্মা। আমি কখনো আমাকে আন্টি বলে ডাকতে দিব না, আমাকে আম্মাই ডাকবি তোরা। 2টা বেবি নিয়েই মৌ আর মৌসির দিন লেটে যায়। আর স্যার আহিন যেন ওদের 2টা বাবা। মৌসি ভুলে গিয়েছে ওর অতীত বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে। বেবিদের বয়স 2 বছর হলে মৌ এরও একটা ছেলে হল। ওদের এই 3টা ছেলে মেয়ে নিয়েই জীবন বসন্তের মতোই রঙিন আর সুন্দর হয়ে উঠল। পরিবারে আর কখনো তারা কাজের মহিলা রাখেনি। অপরিচিত মহিলাকে কাজে রেখেই তাদের ফ্যামিলিতে এত বড় সমস্যা হয়েছিল। সমাপ্ত।